যে উনি ইনটিউশন যে জিনিসটা টার্গেট অডিয়েন্স বা হচ্ছে কনজিউমার হচ্ছে যে অবধারিতভাবে আবার ওয়েস্টার্ন, এবং ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জাস্ট পোস্ট কলোনির সময়টাতে ওই সময়টাতে প্লে করছে, ওনার একটা জার্নি গেছে, ওইটা দিয়ে উনি জীবন কাটাইছে এবং আমার মনে হচ্ছে যে শেষ পর্যন্ত উনি অনেস্টলি শান্তি। ভালো লাগে না, কষ্ট দেয়। আমার ব্যক্তিগতভাবে দুজন মানুষের মৃত্যুতে আমি খুব কষ্ট হয়েছে। ওনার নাম হলেন আয়ুব বাচ্চু, তখন আমি জাপানে পিএইচডি করতেছি, এবং রঘু রায়। তো রঘু রায়ের সাথে আমার সম্পর্ক শৈশবে, যে রঘু রায় একটু আমার ভালো লাগে, ওনার ছবি দেখে আমার ছবি তুলতে ইচ্ছা। তখন আমি ওনার 15টা ফটোগ্রাফস, এত মহাকাব্যিক বিরাট জীবন করছেন উনি কাজের মধ্যে দিয়ে, এটার 5টার মধ্যে আনতে আমার ক্ষমতা হয়েছে। তো আমি 5টা বিগ থিমের মধ্যে যেটা দেখছি সেটা হলো এভরিডে অ্যাজ আর্কাইভ। তো আমাদের এখানে সবাই ঘুরে বেড়াই হলো যে আমার সেই স্পেশাল মোমেন্টটা কখন আসবে আর আমি তারপর করবো, কিন্তু নিজের এভরিডে দেখতে চাই না। তো অ্যানথ্রোপোলজিস্টদের জন্য এভরিডে খুবই ইম্পর্ট্যান্ট, ফটোগ্রাফারদের জন্য এভরিডে ইজ দ্য ডে। তারপর হলো ন্যাশন অ্যান্ড র্যাপচার, আমরা 47 থেকে শুরু করে, কারণ উনি যে ট্রানজিশনাল টাইমের মানুষ এবং ধরছেন সেইটারে ধরতে পারা, পাওয়ার অ্যান্ড ইন্টিমেসির খুব দুর্দান্তভাবে দেখা, ইন্দিরা আমল অ্যান্ড সোফোর, এবং ফেইথ অ্যান্ড অ্যাটমসফিয়ার, এইদিকে আমরা ফেইথ অ্যান্ড ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি। আবহাওয়া কলকাতায় কেমন হইতেছে, কাহিনী কি সেটাতে যাচ্ছে, এবং এথিক্স অফ সিইং, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা একটা এমন একটা সময়ে বসবাস করি যেটাতে আমরা সব কিছুকে অতি যৌন বানাই ফেলি। আমাদের কণ্ঠে, ভাষায়, ক্যাপচারে, কম্পোজিশনে সব কিছুকে আমরা অতি যৌন বানানো, হাইপার সেক্সুয়ালিটির মধ্যে বসবাস করি, এবং শিশু, বৃদ্ধ, বয়স্ক, নৈতিকতার, ধ্যানস্থতার, অপরকে সম্মানের, বস্তুকে, প্রকৃতিকে, বাতাসকে ধরার যে সম্মানের জায়গাটা, ওই খাসলতটাই যেন আমাদের মধ্যে নাই। তাহলে আমরা এই 5টা সেক্টরে ওনারে আসলে আমি দেখতে চাইছি, এবং এই প্যানেল আমি চেষ্টা করব আপনারাও এইভাবে হয়তো হেল্প করতে পারেন। ইমেজ অরিজিনাল স্টোরি আমাদের প্রথমত হয়, উনি কোনো বিখ্যাত ফটোগ্রাফার হওয়ার পর না জানি কি মহাকাব্যিক ছবি উনি তুলে ফেলছিলেন, এবং সবগুলো লেখাতে এই ছবিটার আসছে অনেকভাবে। কারণটা হলো যে লাইফ লং মেথড অফ লুকিং, দ্য ডিসিপ্লিন অফ লুকিং, যে কোনো জিনিসকে ডিসিপ্লিন ওয়েতে দেখার যে খাসলত, অভ্যাস, প্রেমিকের মধ্যে রাখা। আমাদের এখন প্রতি মোবাইলে 6,500 ছবি আছে, পূজা দেখেন, এবং আমরা বিরাট গণতন্ত্রায়ন ছবির মধ্যে আছি, কিন্তু আসলে আমি এটা ডিফার করি, আমি এটার পক্ষে না। অসচেতন যে কোনো কিছু করার চাইতে সচেতন একটা করা বেশি জরুরি। ট্রাফিক অ্যাট চাউরি বাজার, কত আগের ছবি, কিন্তু দেখেন একসাথে আরবান ডেনসিটি দেখতে হইতেছে, এবং কোরিওগ্রাফিটা খেয়াল করেন, আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন মানে শিল্পকলা, লাইন্স, ডিজাইন এসব আলাপ করছি, তখন আমাদের দৈনন্দিন জীবনের যে শিল্পকলা, আপনি যদি একটু ভালো মতো দেখেন যে কি সুন্দর মেট্রো রেলটা বাইকাগে যায়, একটা বাঁক দেয়, বাঁকের যে মজাটা, এই কোরিওগ্রাফি আছে, ক্রাউড আছে, রিদম আছে, প্রেশার আছে, দমবন্ধ লাগা ঢাকা যেমন আছে, এবং মুভমেন্ট আছে। তো সেইটারে তাই আপনাদের এবং আমার নিজের জন্য প্রশ্ন যে হোয়াট মেক্স এ ক্যাওটিক স্ট্রিট বিকাম রিডেবল অ্যাজ ফর্ম। ইম্পর্টেন্ট কারণ হলো আপনারা ফিল করেন যে ঢাকায় থাইকা ঢাকা ঠিক বোঝা যায় না, মাঝে মাঝে আওলাই যেতেছে। আমি 10 বছর আগে ঢাকাটা যেভাবে বুঝতে পারতাম, ভিজুয়ালি এবং ধরতে, এই টোনটা এরকম হবে, এটাতে হবে, এত বেশি আসলে গণতন্ত্রায়ন মানে ও ডেভেলপমেন্টের প্যারা আমরা খাইছি, আসলে হলো নিউলিবারাল লোভের মধ্যে পড়ছি। আপনার শহর, আপনার এলাকা, আপনার পাড়া প্রতিদিন কারো না কারো লোভের কারণে থাবড়ায়া চেঞ্জ হয়ে যাচ্ছে, বিরাট বড়। শহরের সাথে আপনার মানুষের সাথে আর্কিটেকচারের যোগাযোগ, সম্পর্ক সব মানে কানেক্টেড হইতেছে, বসবাস করতেছে হলো এমন একটা জায়গার সাথে যেটা গাইড করে আসলে লোভ। এই ছবিটা দেখার সাথে সাথে আমার মনে হয়েছে আরে এইটা তো আমাদের বলদা গার্ডেন থেকে একটা স্ন্যাপে বাংলাদেশে নেওয়া যেতে পারে। কোনটাতে? বলদা গার্ডেনের পুকুর বা এই জায়গাটাতে যদি দেখি, আর্কিটেকচার আছে, রুইন আছে, সিটি মেমোরি আছে, এবং টাইম ডেপথ অফ প্লেস আছে, এবং খুব ইন্টারেস্টিংলি আপনি যদি উপরের দিকে তাকান,
দ্য নিউ হাই রাইজ অলসো আছে, ওল্ড অ্যান্ড দ্য কারেন্ট একসাথে কোএক্সিস্ট করতেছে। এই কোএক্সিস্টকে এখন আমার ঢাকা করে নাকি ঢাকার দম বন্ধ হয়ে আসে? যে স্টোরির ভিতরের মানুষ, আমরা যদি ডকুমেন্টারি স্টাইল এটাকে যদি করি, এই ওভার অ্যানালাইসিসের সংকটটা থেকে আমি আসলে বেরোতে চাই। আমি আবারও বলি যে ছবির হৃদয়ে আমি আসলে পৌঁছাইতে পাইছি, ওনাদের দিয়া ছবির হৃদয়ে পৌঁছাতে পেরেছি। তাহলে দ্য ভেসেল অফ এভরিডে লাইফ যখন উনি বলছেন, তো আগে আমরা দেখে আসলাম যে এভরিডে লাইফ তো ফ্যাসিনেটিং, আবার একই সাথে তার যে থাকতে পারার যে তার স্বাধীনতা, একটা পুরান বাড়ির নিজের মতো করে থাকতে পারার যে স্বাধীনতা, এবং তার যে পাড়াতো ভাই বোন বেড়াদাররা আছে তারা যে তার উপর আধিপত্য করবে না, সে ধানমন্ডির একটা দোতলা প্লট, অনেক দামি এখন, কিন্তু তার চারপাশে 10টা হাই রাইজ, এরকম উঁচু করে দেখেন, আর সেও আকাশ দেখতে হলে চিপা দেয়া দেখতেছে। খুব ইম্পর্টেন্ট সেটা হলো সংকট বেদনার যে ট্রান্সন্যাশনালিটি, একটু জার্গন বললাম, মানে হলো ওই যে আমরা এখন নতুন নতুন রাষ্ট্র হয়ে আমার দুঃখ তোমার বেদনা, তোমারটা নিব না, অথবা শুধুমাত্র গরু খাওয়া আর গরু মারা ভার্সনটাই নিব, সংবেদনের যে ছড়ায় পড়া, সংবেদনের যে ধরা, সংবেদনের যে ভালোবাসা, তো সেটা তো শিল্পের বিরাট বড় দুর্দান্ত কাজ। তো এবং এই সংবেদন যদি আপনি না ধরতে পারেন, সংক্রামিত না করেন, তো ওই ট্রান্সন্যাশনালিটি আমরা মিস করি, ওই ইন্টারন্যাশনালিজম আমরা মিস করি। এখন আমরা মুখে অনেক গ্লোবাল হয়েছি, কিন্তু খেয়াল করে দেখেন আমরা অনেক বেশি ট্রাইবালও হয়েছি, পাড়ায় পাড়ায় ট্রাইবালিজম করতেছি। তোমার চুল লম্বা কেন, তোমার চুল খাটো কেন, ট্রাইবালিজমে ভাগ হয়েছে। বাংলাদেশ খুব ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাইতেছে। ফলে হাউ শুড বাংলাদেশ রিড রায় অ্যাজ পার্ট অফ ইটস ওন ভিজুয়াল হিস্ট্রি, সেটার সূত্রটাও বলে গেল অনেকখানি। পার্সোনাল স্পেস, পলিটিক্যাল স্পেস আর সোশ্যাল স্পেস একসাথে এক খেলার যে জায়গা, এখানে আমরা একজন অত্যন্ত তখনকার সময় ক্ষমতাশীল ক্যারেক্টারকে দেখতে পাই। তার এই ক্রোধ, বিরক্তি, ডিসগাস্ট, আবার এটার সাথে নেগোসিয়েশন, দুই আইকন পিছনে, এবং তার মাঝখানে একজন মাত্র নারী সেন্টারে বসে থেকে, তাহলে ডোমেস্টিক ইন্টিমেসি, এটা বুঝতে পারাটা খুব দরকার। যেমন এক্সেসটারে বেস্ট ইউজ করছেন, আবার ওই পাওয়ারেও নালিফাই করছেন, এটা খুব মজার। কারণ হলো যখনই আমি তাকে কুচকানো গল্পে আনছি, তখন উনি প্রধানমন্ত্রীর চাইতে অনেক বেশি মানবিক মানুষে আসেন আবার ডোমেস্টিক স্পেস, ফলে আমি তারা হিউম্যানাইজ করে। এই পাওয়ারটা মানে আমি ওইভাবে, এটা নিয়ে অনেক আলাপ আছে, কিন্তু আমার খুব ফ্যাসিনেটিং লাগছে। সেটা হলো ডোমেস্টিক ইন্টিমেসিতে দেখলে, এই ফ্যামিলি স্পেসের মধ্যে দেখতে পাইলে, যেমন আমরা এখন বিড়াল সহ ফ্যামিলি স্পেস দেখতে পাই। আরেকজন কদিন আগে ছিল রান্না করছেন, হ্যাঁ, মোরগ পোলাও বা পোলাও রান্না করছেন, সেই ইমেজ আমাদের মাথায় আছে, রাইট? আমাদের পাওয়ারফুল। কিন্তু খেয়াল করে দেখেন, এখানে পাওয়ারফুলরা যে ইমেজ তৈরি করতে যাচ্ছেন তার পুরা মালিকানা তার। ফটোগ্রাফারের মাস্তানি করার যে জায়গাটা, যারা আমি একটু নতুন করে দেখাবো, সেই মাস্তানির জায়গা কিন্তু উনি এখানে করছেন। ফলে এটা আমি তার হেভি এনজয় করি। আরে হেভি তো Sacred Geography, Water Vulnerability and the Persistence of Life, আমি রাসেলকে অনুরোধ করবো এটা অনেক ডিটেইলে যাইতে, ইজ এক্সপার্টিং অন দিস ফিল্ড। আই উড সে ইম্পর্টেন্ট জায়গাটা হলো আমরা আসলে চরের মানুষ, আমরা কি ভুলে গেছি? আমি কদিন আগে একটা চর হলো চর, আমরা সবাই চৌরা। বাংলাদেশ একটা চর, বাংলাদেশের মাটি হলো আমরা সব চৌরা। তো আমরা চৌরা হয়ে হঠাৎ করে ডিসপ্লেসমেন্ট, ভাল লাগে না, শহরে আছে স্থায়ী, আর একটা বাড়ি দিলেই তো ঢাকা শহর কি স্থায়ী বোঝা যাবে, রাইট? ঢাকা শহরের বাইরে যান, বড় বড় হাই রাইজে যান, তাহলে বন্যার ছবি আমার থাকবে না তো কার থাকবে? বাংলাদেশ তো এক্সপার্ট হবে বন্যার ছবিতে। না, আমরা দারিদ্র্য বেচবো না, ঠিক আছে, দারিদ্র্য বেচেন না, কিন্তু বন্যার ছবি আমার থাকবে না তো কার থাকবে? এবং বন্যার ছবির সাথে তো মিক্স আপ থাকতে হবে, মাখামাখি থাকা, সাপ আছে, হ্যাঁ। আমরা যেমন খালি আমরা আক্রান্ত ভার্সন, কেন আমরা একসাথে সহাবস্থান করি না? গরুরে কান্দে দিয়ে এভাবে অর্ধেক ঘুমাইতেছি, পানি উঠতেছে,
এটা তো আমাদের পরে ইঞ্জিনিয়ার বলতেছে রেজিলিয়েন্স, হ্যাঁ মামা একটা রেজিলিয়েন্স, হ্যাঁ হ্যাঁ তো বাপ এটা তো আমার ডেইলি লাইফ, রাইট? হ্যাঁ হ্যাঁ এখন এইভাবে দেওয়াটাই হলো সবচেয়ে উত্তম পর্ব। দিস ইজ আওয়ার লাইফ, আমরা প্রতিদিন থাকি, আমরা এই ছবিটা তুলবো এবং ভালো মতোই থাকবো, হ্যাঁ একটু ডুবো করে দিবে। সিঁদুর লাগাই দিবে দিবে, কিন্তু দিস ইজ আওয়ার। ফলে আমার একটা ভালনারেবিলিটির গল্প মনে হয় না। কষ্ট তো আছে, আমরা ভেজা, আমরা কিন্তু ভিজা, হ্যাঁ মানে মানুষ হিসেবে ভিজাটা ফিল করতে হবে। তো ল্যান্ডস্কেপ এন্ড ডিজাস্টার স্পিক টুগেদার, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ হলো ল্যান্ডস্কেপ আর ডিজাস্টার আমাকে খালি ভাঙে আবার গড়ে, তার লগে আমরা মাখামাখি খেলি। দ্যাট ইজ আওয়ার কোর। আমাদের নদী নিয়ে কথা বলতে হবে, হিস্সা নিয়ে কথা বলতে হবে, পেট খারাপ নিয়ে কথা বলতে হবে, বিশুদ্ধ পানির রাজনীতি নিয়ে কথা বলতে হবে, তাহলে আমি এই গল্পের মধ্যে আসি। এটা ফ্যাসিনেটিং, সবাই কম্পোজিশন ট্রায়াঙ্গেল, মাওয়ার ডান কোণা থেকে উপরে যা গেছে, আসল গল্প তো নিচে লেবার, জেন্ডার, বডি অ্যান্ড ডিগনিটি অফ এভরিডে সার্ভাইভাল, রাইট? তাহলে যেই ট্রানজিশনের মধ্যে ঘরের নারী যেই পোশাকে থাকার কথা, সে কেন পথে আসলেন? এবং এক্ষেত্রে মানে অত্যন্ত দুর্দান্ত ফটোগ্রাফার যিনি বসে আছেন, তার দুর্দান্ত কাজ কমলাপুর এবং অন্যান্য সমেত, অল রেসপেক্ট ইউ শুড ডিজার্ভ। যে আমরা দেখতে পাচ্ছি 60s, 70s, 80s আমাদের ছবির ভেতরে পার্টিসিপেশন আসছে। এখন যদি আমি এবার নতুন নিউ লিবারাল এম্পাওয়ারিং ওমেনের গল্প বেচতে আসি, আমাদের এখানে ভ্যান খেলে নারী বহুত আগে থেকে, আজকে এম্পাওয়ার্ড নারী চালাচ্ছেন উনি অটো, ওয়াও, হ্যাঁ ফাইন, বাট হোয়াট কাইন্ড অফ এম্পাওয়ারমেন্ট ইউ আর টকিং অ্যাবাউট? কোন ধরনের? কপি পেস্ট নাকি আমাদের লোকাল ফরমেশন? ধান মারাই করতেছেন, আমাদের কমন গল্প। তো এটারে নতুন করে হাজির করা, আজকে জানলাম, হ্যাঁ ছিলাম বন্দী, রিয়েলি। So we need to be very careful about that, হ্যাঁ সব অর্থে। তো what kind of social history is carried in a single body posture? এক ধাক্কাতে উনি প্যাট্রিয়ার্কি ঠেলতেছে, গৃহস্থালী ঠেলতেছে, বাচ্চাদের নিয়ে ঠেলতেছে এবং হাজবেন্ডে হেল্প করতেছেন, এবং দুইটাই কিন্তু সুখ না। দুইজন মানুষের পেটের খাবারের পরিমাণ, মাসাল এমন ডেভেলপ করেন, প্রোটিন ইনটেক এমন না যে গল্পটা এরকম যাবে। এবং নিশ্চয়ই আপনারা কোভিডে এই ছবিটা তোলার কথা ছিল, এই মহামুহূর্তে মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ির সময় পেট্রোল লাইনে যে দাঁড়ানো, সেই সময় ছবিটা আমাদের তোলার কথা ছিল, কিন্তু দেখেন ভিজুয়ালি এই ছবিগুলো পাইতেছি না। এখন কলকাতার মতো একটা শহর, সাউথ এশিয়ার কোট আনকোট থার্ড ওয়ার্ল্ড ফরমেটিভ হওয়া ইকোনমিক ট্রানজিশনের মধ্যে একটা শহরে কেয়ার, ফেইথ নিয়ে উনি হাজির হয়ে যান, রাইট? আপনারা তার ব্যক্তি জীবন, অন্যান্য পরবর্তী জায়গা অনেক কিছু নিয়ে আলাপ করতে পারেন, কিন্তু মানে সবচেয়ে ইন্টারেস্টিং যে জায়গাটা উনি ধরছেন সেটা হলো এই পুরো অঞ্চলের মধ্যে আমরা যেটাকে ভদ্রভাষায় পরে নাম দিচ্ছি গুরুবাদী শিক্ষা, তারও আগে আমাদের কিন্তু সেইন্টহুড ইংরেজিতে কইলে, আর মরমীবাদ যদি আরেকটু সুন্দর করে বলি, আরও ভালোভাবে যদি বলি, আমাদের পাড়ায় মহল্লায় চিপায় কোনায় গুরু বসে থাকে, মৌলানা বসে থাকে, পীর বসে থাকে। ফলে আমরা কখনো এটা খেয়াল করি নাই যে একটা স্পিরিচুয়াল লিডারের গল্প আমাদের এই মাটিতে খুবই কমন গল্প। আপনি বারো আলোর কথা বলেন, কিন্তু আমাদের নানা ফরম্যাটে, এমনকি বিজেপির উত্থানের পিছনেও তারা খুব ভালো সেল করতে পারছে স্পিরিচুয়াল লিডারশিপের একটা পার্টিকুলার ভার্সন গড়ে, এবং সে আইসোলেট করে দিচ্ছে বাকি সব ডাইভার্সিটি। এটা খুব ফ্যাসিনেটিং। এটা বাংলাদেশের ক্ষেত্রে একটা সিস্টেম দেখবেন যে আরে আপনি একটা ভার্সন অফ দেখতে পাইতেছেন, হ্যাঁ। ফলে আমরা খুবই স্পিরিচুয়াল, প্র্যাকটিসে স্পিরিচুয়াল, আমরা যেখানে সেখানে গুরু আছে, আমরা মনে সামনে সালামে প্রণামে আসি। তো এটার মজাটা লাগছে হইলো কেয়ার, ফেইথ, সেলিব্রিটি, এই শব্দটা খুব ফ্যাসিনেটিং যে এখন আমরা যদি গ্লোবাল আইকন হিসেবে মাদার তেরেসাকে আর ততটা মমতা ছাড়া একটু বিশ্লেষণ করি, তাহলে এটি ক্রিশ্চিয়ানিটি, ক্যাথলিসিজম, উদ্ধারকারী, সেভিয়ার কমপ্লেক্স, হ্যাঁ, এবং ওনার ওই সময়কার নার্সারকে এরকম নির্যাতিত হয়েছে সেই গল্পটাও আছে। বাট এটা ডিপ গল্পে আপনারা অবশ্যই কলোনিয়াল লেগেসি আপনাদের দেখতে পারা উচিত। হোয়াইটম্যানস বার্ডেনের আগে কে আসছে হলেন জেসাস। প্রথমে এসে আমাদের মানবিক করেছেন, মানবিকতার মধ্য দিয়ে তিনি
বৈধতা এবং এক্সেস দুটোই ক্রিয়েট করেছে এবং তাকে শত্রু বানানোর কোনো কারণ না। ইসলামও করেছে তাই, সনাতনও তাই, ধর্মের একটা প্যাটার্ন এটা। কিন্তু এটার 70s ওনার এই খেলাটা আমার কাছে খুব মজা লাগছে। সো সেন্টিনেস এটা খুব ভালো লাগছে, উইথ ফ্ল্যাটারিং এ পার্সন ইনটু অ্যান আইকন। তখন তার আইকনাইজেশনের প্রসেস চলছে। জামা মসজিদ ওয়ান অফ দ্য মোস্ট আপনার আমার হাইপার এডিট না, কন্ট্রাস্ট এত কিছু না, হ্যাঁ আমরা নিজেরা এই ছবি তুললে দূর এটা জমা দিব না, এই মুডে থাকি এখনো। কিন্তু মানে রোগরার সাহস কলি যাও এই কারণে ভালো লাগে, সেটা হলো ফেইথ অ্যাজ অ্যাটমসফিয়ার। ওই যে উপরের মেঘ আকাশ, সে তার আস্তরে তার বাতাসে, আমি মাত্র আমার সম্ভাব্য ছাত্রীর সাথে আলাপ করতেছিলাম, তাহলে ফেইথ যখন আপনার ডেইলি প্র্যাকটিসের গলা চেপে ধরা হাতের বদলে বাতাস হিসেবে থাকে। আমার আরও অত্যন্ত প্রিয় শিক্ষার্থী দুজন বসে আছেন, দুজনের সাথে আমাদের ছোটোখাটো কাজও হয়েছে যে 90-এর দশকে 2000-এর আগে আমরা কেমনে ফেইথের মধ্যে থাকতাম, বা ফেইথ যে বাতাসের মধ্যে আসতো যাইতো বাতাস হিসেবে থাকতো। এখন বাতাসের হাত গজাইছে, পা গজাইছে, চেহারা গজাইছে, ডক্ট্রিন গজাইছে, নড়তে পারি না, চড়তে পারি না, হ্যাঁ তো পলিসিং গজাইছে, লাঠি তো বিরাট বড়, হ্যাঁ সো ফ্যাসিনেটিং। এবং সেই ফেইথে ধর্মে আটকে গেলেন না। এই ফেইথ আইডিওলজিক্যাল ফেইথ দিয়েও বাড়ি দিই, ইনডক্ট্রিনেশনের গল্প দিয়ে বাড়ি দিই, পলিটিক্যাল আইডিওলজি দিয়ে বাড়ি দিই। তাহলে আমরা সব কিছুর অস্ত্র বানাই ফেলছি আর পুলিশিং করতেছি, বাতাস রাখতেছি। থাকতে হবে বাতাসে, আর ডিসি হলো লাঠি, হ্যাঁ তো বিপদে আছি। আমি কি বলবো যে একটা ছবির যদি উনি তুলতেন, হ্যাঁ মানে বোধহয় বাংলাদেশ না গোটা বিশ্বের বোধহয় 90% ফটোগ্রাফার দেখার লগে লগে ঈর্ষায় পা থেকে মাথা পর্যন্ত হ্যাঁ পুইরা যাওয়ার কথা। আমি ঘটনা আউটকাম, পারমাণবিক বোমা বিস্ফোরণের পর মানুষের কি হয় সেই বডি নিয়ে দীর্ঘ কাজ আছে। জাপানে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কেও আছে, ফ্যাসিনেটিং কাজ, কিন্তু একটাও এটার মতো শক্তিশালী, একটা কাজও শক্তিশালী না। কেন শক্তিশালী না? কারণ হলো ঘটনার শুরু, কর্পোরেট লোভ, পলিটিক্স, রাষ্ট্র অবস্থা, আক্রমণ, কারা আক্রান্ত এবং ভবিষ্যৎ। আমরা এই মাটির এই চরের লোকজন আসলে কে? আমরা তো আসলে আমাদের ভবিষ্যৎ কেউ বেচা দিছে, তার উপরে আমরা বাইচা আছি। উইটনেস সাফারিং উইদাউট টার্নিং ইনটু স্পেকটেকল, এই জায়গাটা আমাদের জন্য খুব মানে আমাদের আবার মানুষ হইতে সহায়তা করছে, কারণ আমাদের সব কিছু স্পেকটেকল। একটা ইনস্টা স্টোরি দিছি মামা, 3 মিলিয়ন লাইক, থ্যাংক ইউ ফর ইউর বলদামি। এটা সাহস নিয়ে বলতে পারতে হবে যে না, আমি স্পেকটেকল তৈরি করি না, এটা সেলিব্রেট করতে হবে। আমি বহু স্পেকটেকল, হাততালি, মুগ্ধতা তৈরি করতে পারি, আমি করি না, কারণ এটি আমার ভিজুয়াল ন্যারেশনের নৈতিক অবস্থান না। এইখানেই আমাদের এই পার্থক্য থাকতে পারা দরকার। আমরা যখন মনোযোগ অর্থনীতির মধ্যে ডুবে গেছি, তখন ভয়াবহ জায়গা হলো এটাকে স্পেকটেকলে বেচানো হয়। এই যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি এই সময়ে, যে শুধু ভিজুয়ালি আপনি চান সবাই লাইক করুন, কিন্তু লাইক করার লোভের চোটে আবার আপনি আপনার মূল মেসেজকে আসলে অ্যাটেনশন ইকোনমির একটা কন্টেন্টে রূপান্তর করবেন। আপনি ফটোগ্রাফার না কন্টেন্ট ক্রিয়েটর, নাকি নিজে একটা কন্টেন্ট, নাকি ইনফ্লুয়েন্সার, নাকি রেগুলার, এইটা সিদ্ধান্ত নেওয়ার সময় বোধহয় আমাদের আসে। রকমের রিফ্লেকশন আমরা পাই হলো তাসলিমা আপার 2013 সালের রানা প্লাজা টাইপের সাথে আমরা বুঝতে পারি কি যেন একটা ভিজুয়াল কানেকশন আছে। ফ্যাসিনেটিং জায়গা হলো এথিক্যাল ভিউ। আমি ও খুব সুন্দর করে বলছিল, উনিও বলছিল যে কথা বলবো তা তো রেকর্ড হয়ে যাবে। সেই রেকর্ড হওয়ার পর এটা ভাইরাল হওয়ার জন্য ওই ভিডিওর একটি ক্লিপ নেওয়া হবে, সেই ক্লিপটি আবার ক্লিক বেটের মাধ্যমে আরও 2.5 বিলিয়ন ছাগল খাবে করছে। আমার ভিজুয়ালের মিনিং কি তৈরি হচ্ছে এটা যে আমি নিতে পারছি না। আমাদের যে সবচেয়ে জরুরি কাজ, আমি কি এথিক্যালি ভিউ করি, আমি কি এথিক্যালি এই ভিউ সামনে হাজির করি,
এইটা বোধহয় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যে মমত্ব, যে মমত্ব আর যে বেদনা একসাথে একই মাত্রায় রাখা, এবং একই সাথে আমাদেরকে টেম্পারও করা। আমাদের আবার অতি সংবেদনশীল একটি গোষ্ঠী আছে, স্যার আমাকে লাশের কথা বলবেন। আরে আপনার বাসায় প্রতি মাসে বিদেশ থেকে আপনার বয়সী নারী পুরুষ লাশ হিসেবে ফিরতেছে, লাশের কথা শুনবেন না? আবার সারাক্ষণ লাশ 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 লাশ, ওটার কিছু না। এই সূক্ষ্ম ব্যালেন্সটা সম্ভবত ওনার কাছ থেকে শেখা যায়। এটা খুব ফ্যাসিনেটিং। এখানে আসলে রবিশঙ্কর খুবই সেকেন্ডারি, পিছনের খেলাটা হলো দুর্দান্ত। বারাণসী, বারাণসী ইজ এ ডাইং সিটি, বারাণসী ইজ এ ডাইং কালচার, কিন্তু সব অর্থে স্টেট আবার বারাণসী এটা নিয়মিত বেঁচে, কালচারাল হাব আরও বহু কিছু হিসেবে এসে বেঁচে। কারণ কি, গঙ্গা, গঙ্গা ইজ টাইম। তো আপনি ওইদিকে পানির ব্যবসা করবেন, দুই পাশের মানুষের জীবনযাত্রার অবস্থা 12টা বাজাবেন, আবার উৎসবের সেলিব্রেট করবেন রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের যে খেলাধুলা আর কি। তো হাউ ডাজ দ্য ফ্রেম শিফট ফ্রম ক্যাটাস্ট্রফি অফ লিভিং কালচারাল মেমোরি? তো আমাদের পানাম সিটি লিভিং কালচারাল মেমোরি, রাইট? আমাদের পুরান ঢাকা লিভিং কালচারাল মেমোরি। হাউএভার যে ক্যাটাস্ট্রফি ঘটনা ঘটছে, আমার কাছে মনে হয়েছে যে রবিশঙ্করকে এত দুর্দান্তভাবে পোর্ট্রে করা, দেখেন রবিশঙ্কর বিখ্যাত ছিলেন তার খুব ঘন কালো চুলের জন্য। এখন ওনার লেট আওয়ারে চুল পাতলা হয়ে আসতেছে, নিচের গঙ্গাও পাতলা হয়ে আসতেছে, ময়লা ঘটছে। তো ফ্যাসিনেটিং কাজ বলে আমার মনে হয়েছে। এটা আমরা কপি করি না, এরকম ঢাকায় বোধহয় ফটোগ্রাফার নাই। হ্যাঁ, মোটামুটি উঠতে বসতে কোথায় কোথায় যায়। আমরা কোন কপিটা করি? আমরা করি হলো বিশ্ব ইজতেমা। হ্যাঁ, আচ্ছা, মোবিলিটি, মডার্নিটি, ক্রাউড ফ্লো অ্যান্ড দ্য কোরিওগ্রাফি অফ ওয়ার্ক। কিন্তু এইখানে একটা জিনিস আছে, এই আমার নিজের রিডিং হলো আরবান মিডল ক্লাস, 70s 80s যে আরবান মিডল ক্লাস আমাদের এখানেও তৈরি হয়েছিল, সে আরবান মিডল ক্লাস এখনকার সময়ে না পত্রিকা পড়ে, সেটা ঘাড়ে স্ক্রিনে চলে আসছে, নাম্বার ওয়ান, আমি সমালোচনা করছি না। কিন্তু আরেকটা জিনিস হয়েছে, এই আরবান মিডল ক্লাস আসলে আরবান প্রিকারিয়েটও হয়েছে। মানে আজকে এই মিডল ক্লাস আড্ডায় প্রচুর গরিবী মিডল ক্লাসের উপস্থিত থাকার কথা, আইডিয়াল টাইপ অফ মিডল ক্লাসের প্র্যাকটিস যদি থাকতো এখানে এমনি আসতো, এটা তো মজা। কিন্তু এই ফালতু লেকচার শোনার আর ডিসকাশন শোনার জায়গা কারি আছে। সো ইটস এ ফ্যাসিনেটিং থিং যে এই শহরটাই মানুষগুলো নাই। আবার ফেরত আসলাম, মানে উনি নিজেই ইউজ করছেন ফ্যাসিনেটিং। তাহলে লং টার্ম সিইং, অসাধারণ কাজ, সেটা হলো যে গল্পটা ছিল সেলিব্রিটিজমের উদ্ধার প্রকল্প, এই আইকনাইজেশন, এখন কিন্তু উনি একটু ভালনারেবল, বেশ ভালনারেবল আছে। এবং সবচেয়ে মজার যেটা লাগছে সেটা হলো যে রিপিটেড এনগেজমেন্ট প্রডিউসেস ডেপথ বিয়ন্ড পোর্ট্রেচার। মানে আপনি একই মানুষের ছবি কেন বারবার তুলতে পারেন বিভিন্ন সময়ে কালে, কারণ হলো আপনি লঙ্গিটিউডিনাল ওয়েতে দেখলেন। সো হোয়াট ডাজ দিস ডিউরেশন অ্যাড টু দ্য ফটোগ্রাফিক সাবজেক্ট? আপনারা চিন্তা করুন। Urban coexistence, question to open discussion, can a photograph hold faith, city life in one atmosphere? এইটা এখনকার বাংলাদেশ এবং এখনকার ইন্ডিয়ার জন্য কি যে জরুরি একটা ছবি, যেখানে ভিজুয়ালি, ইমেজারি এবং অবস্থানের ক্ষেত্রে সকল রকম মানে সহ অবস্থানকে অপরাধে রূপান্তর করা হয়েছে। কিরকম? এখানে মন্দির, এখানে আছে তোমার যাওয়ার, তুমি যথেষ্ট যাওয়া ঠিক না, ওখানে গরুর মাংস, খুব খারাপ জায়গা, অপবিত্র, অবিশুদ্ধ, যাওয়া না। 300 বছর ধরে একসাথে খাওয়া দাওয়া করছো, হঠাৎ করে তোমার স্পেস আইসোলেট করা। হ্যাঁ, তোমার ছবির হাট বন্ধ, আচ্ছা শাহবাগের দখল আমরা নিব। সি, সো এই যে স্পেস, হ্যাঁ, দখল, স্পেস আলাদা, এটা তো আপনার ফিলিংয়ে আসে, রাইট? তো অথবা এটা অলওয়েজ ফ্রসে, হ্যাঁ আমরা যাবো না, যাইতে পারবো না, আমরা নিবে। হ্যাঁ, তো এই হীনমন্যত ক্রিয়েট করা। কোএক্সিস্টেন্সকে গত 15 বছরে অ্যানথ্রোপোলজিক্যালি আমি অ্যানালাইজ করি যে যেইভাবে মানে এত সূক্ষ্মভাবে, এত দুর্দান্তভাবে ছোট ছোট প্রক্রিয়ায় ভাঙা হয়েছে। হ্যাঁ, এখন আপনি দেখবেন ওই স্পেসে আপনি সেই আরামটা আর পান না। আপনি পাড়ায় সিগারেট খেতে পছন্দ করেন কেন, আড্ডা মারতে পছন্দ করেন কেন? কারণ পাড়ায় আপনি একা খান না,
মনে হয় যেন সবাই মিলে আসি, সবাই আপনারা গেজ দিতেছে এবং আপনারা সাপোর্টও দিচ্ছি, ইউ আর পার্ট অফ দিস বিলঙ্গিং। যে মুহূর্ত থেকে সবাই আপনার দিকে অপর আদার হিসেবে তাকায়, তখন আর আপনার ওই পার্ট আপনি থাকেন, রাইট? ওয়েস্টার্ন যে ফটোগ্রাফির যে ধারা, সেখানে থেকে কেন হচ্ছে এইখানে ছবিটা আলাদা? একটা যেটা বললেন যে ওনার, যদি ওনার কথাকে আমি করি আবার বলি, উনি যেটা বললেন যে ওয়ান মোমেন্ট অ্যাট এ টাইম। তো রঘুরা যেটা বিশ্বাস করতেন বা উনি যেটা বলেন যে আসলে ওয়ান মোমেন্ট অ্যাট এ টাইম, সেটা হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টের যে সেটআপ হচ্ছে। আমি একটা ইন্টারভিউ করেছিলাম বেশ আগে, সেটা হচ্ছে নুসরাত ফতেহ আলী খানের। তো ওইখানে ইন্টারভিউটা এরকম ছিল যে ওনাকে জার্নালিস্ট জিজ্ঞাসা করছেন যে আপনার অ্যাজ অ্যান মানে মিউজিশিয়ান হিসেবে আপনার যে জার্নি, প্রস্তুতিটা কেমন ছিল এবং আপনারা কিভাবে রিহার্সাল বা প্র্যাকটিসটা করতেন। ওনার ব্যাপারটা ছিল বলতে যে এরকম যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়া করলাম, দেন আমরা বসে গেলাম, মধ্যেই আছি। তো এটা এই গল্পটা এই কারণে বললাম যে আমি একটু আগে যেটা বললাম সেটাকে যদি রিপিট করি, যে রঘুরায় যে এই যে বড় একটা ঘটনা, সেখানে অনেক কিছু ঘটছে, সেই ঘটনাটাকে উনি যখন ক্যাপচার করেন বা ডকুমেন্ট করেন, উনি আসলে এই হৃদয়ের মধ্যে আবদার থাকে যে উনি কেন এই ঘটনা কথা বললেন না বা দেখলেন না। যেটা আমরা রিসেন্টলি বাংলাদেশে খুবই হয় যে কেউ কোনো বিষয় নিয়ে কথা বলে ট্যাগ করা হয় ফেসবুকে, কি ভাই আপনি তো এই বিষয় নিয়ে চুপ আছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে কেন রঘুরায় এই যা দেখলেন এবং যা দেখলেন না সেটা আলাদা আছে। যে ওই সময় সারা দুনিয়ায় যা ঘটছে বা ওই সময় শুধুমাত্র তো নকশালরা আর যারা হচ্ছে ইন্ডিয়ার পক্ষে এরকমই না, আরো তো অনেক ধরনের মানুষ ছিলেন, তাদের লাইফ আমরা হচ্ছে সেটা আমরা দেখবো যে ইমেজ, যে বিস্তৃত ইমেজ, ফসলের মাঠ মানে সব ধান দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো ওই জায়গা থেকে আমি বলবো যে ওনার সেফ প্লে আছে ওনার জার্নিতে, ওনার স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে ওনার জার্নিতে, হিউজ প্রিভিলেজ আছে ওনার জার্নিতে, যেটা আসলে আমাদের সময় এসে, যেহেতু আমি আমার কথাই বলবো অ্যাজ এ স্টুডেন্ট, সেটা আমাদের পক্ষে সম্ভব না। এবং তার চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি যখন প্রিভিলেজ পাই সেটাকে আমি প্রপার ইউজ করতে পারতেছি। উনি চাইলে নাও করতে পারতো। উনি টাইমসে ওনার যখন ছবি ছাপা হয়েছে, তারপর তার যেই ওনার কাজকে দেখতে চাই। প্রথমত হচ্ছে রঘুরাই যে সময়টাতে কাজ করা শুরু করছে, মাত্র আমরা একটা মানে 200 বছরের একটা কলোনিয়াল শাসন থেকে বের হয়েছি, নতুন একটা নতুন করে দুইটা দেশ জন্মাইছে, 3 নম্বর আরেকটা দেশ জন্মানোর প্রসেসে আছে। এবং ওই সময়টাতে রঘুরাইয়ের ক্যারিয়ারের সবচেয়ে অ্যাক্টিভ সময়টা বা হচ্ছে সবচেয়ে ফ্রুটফুল সময়টা উনি ওই সময় পার করছেন, ওই সময় ওনার ছবিগুলো। এবং এই যে পোস্ট কলোনিয়াল টাইমে একটা নতুন রাষ্ট্র নিজের আইডেন্টিটি, আমি ছবিটা দেখতেছি, ছবিটা ক্লিক করতেছি, ততক্ষণ পর্যন্ত ছবিটা আমার, কিন্তু ছবিটা সার্কুলেট হয়ে যাওয়ার পরে কিন্তু মানে এই জিনিসটা নিয়ে কেউ যদি আরো মতামত রাখতে চান তাহলে প্লিজ ওয়েলকাম। যে তখন আর ছবিটার মালিকানা আবার একক থাকে না, বা যিনি ছবি তুলতেছেন তারও একক থাকে না। এবং রঘুরাই যখন হচ্ছে ছবিটা সার্কুলেট করে দিয়েছেন, তখন ওই ছবিটা একটা বিশাল বড় ভিজুয়াল ইকোনমি এবং ওভারঅল একটা কালচারাল ইকোনমির অংশ হয়ে গেছে। যেই কালচারাল ইকোনমিটা আফ্রিকাতে বা এন্টায়ার গ্লোবাল সাউথে যে কলোনিয়াল লজিক, সেই কলোনিয়াল লজিকটা এক লাইনে কি ছিল, যে হচ্ছে যে আমরা সেভিয়ার, আমরা মিনিং ক্রিয়েট করা এবং এক্সাইট করা বা কানেক্ট করা, যে একটা এখানে যেমন চেতনা শব্দটা ব্যাপকভাবে হচ্ছে ওর যে অর্থ, সেই অর্থ থেকে ওকে ডিরেল করা হয়েছে এবং সেটা অতিরিক্ত এক পক্ষ থেকে অতিরিক্ত ব্যবহার এবং অন্য জায়গা থেকে কাউন্টার, দুই জায়গা থেকে শব্দটা আমার কাছে মনে হচ্ছে এই শব্দটা ডিরেল হয়ে গেছে। ও আর নতুন করে করতে পারছে না, নতুন কোনো মিনিং তৈরি করতে পারছে না। তো ভিজুয়ালের ক্ষেত্রে এটা হচ্ছে রঘুরায়ের ছবি আমি যখন দেখি, দেখতে দেখতে আমার কাছে যেটা মনে হয় যে একটা সময় পরে হচ্ছে বা এটা হচ্ছে শুধু রঘুরায় না, যে কোনো ফটোগ্রাফার বা যে কোনো ফিল্ম মেকার ভিজুয়াল নিয়ে যারা ডিল করে, যে পারফেক্ট দেখছে, এটা একটা সময় পর আমার আমি রেজিস্টার করতে যে সচেতনভাবে যে ছবিটা দেখা, এই রেজিস্টার করার যে ক্ষমতাটা, এই প্রত্যেকটা ফ্রেমে একই কারণ হওয়ার কারণে এটা অনেক সময় এটা লুজ হয়ে যায়। যে ওকে ঠিক আছে, হাত দেখতে পাচ্ছি, পা দেখতে পাচ্ছি, কোনায় এটা আছে, আচ্ছা পরেরটা নিচে চলে গেলাম। তো এই জিনিসটা হচ্ছে আমি হচ্ছে রঘুরায়ের ক্ষেত্রে বা অনেক মাস্টার ফটোগ্রাফারের ক্ষেত্রেই হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা আছে।
এই জিনিসটা ঘটে। আর একটা জিনিসটা ঘটে যেরকম হচ্ছে যে এই যে ঘটাটা এটা হচ্ছে আমার কাছে মনে হয় কি জেনারেশন আফটার জেনারেশন বা এক সময়ের পর যখন হচ্ছে চিন্তাটা পরিবর্তন আসে এবং দুনিয়ার নানান ধরনের পরিবর্তন আসে তখন এক একটা স্টাইল এটার মধ্যে বাজার অবশ্যই আছে এবং সে এটাকে সচেতনভাবে সামনে নিয়ে আসে। বা এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে জিনিসটা প্রথমে ঘটে অর্গানিক জায়গা থেকে এবং হয়তো কোনো একটা স্কুল অফ থট বা কিছু বন্ধু কিছু মানুষ এটা ফিল করে সেই তরফ থেকে শুরু হয় যে একই ধরনের ভিজুয়াল এটা রেজিস্টার একই দেখতে দেখতে এটা হচ্ছে যেটাকে আমরা সহজভাবে বলছি পচে যায়। প্যানেলের জন্য এবং আপনাদের জন্য যে আলাপটা দিয়ে আমি শেষ করতে চাইবো সেটা হলো তাহলে সিইং দ্য অর্ডিনারি অ্যাজ হিস্ট্রিক্যাল কেমনে কাজ করছেন, হাউ শুড বাংলাদেশি ফটোগ্রাফার্স রিড হিজ ফটোগ্রাফি 71-এর ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশে এখনকার কনটেক্সটে, ক্যান ফটোগ্রাফি স্টিল প্রডিউস ডিপ মেমোরি ইন অ্যান এজ অফ ইমেজ ওভারফ্লো, হোয়ার ইজ দ্য এথিক্যাল লাইন বিটুইন উইটনেসিং সাফারিং অ্যান্ড কনজিউমিং ইট, কারণ আমরা কনজিউমারের মধ্যে আছি, অ্যান্ড হাউ ডু হিজ ইমেজ হোল্ড বোথ এভিডেন্স অ্যান্ড ইফেক্ট। সো photography is not only the art of taking pictures, it is the discipline of staying answerable to that one has seen. Thank you so much.